হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঘরটায় ঝাড় দিয়েছি আর এখনও কিছুই করা হয়নি। আগে ভাবলাম চলো বিছনা চাদরগুলো না আজকে ভিজিয়েই দেবো। তোমাদের মনে পড়ে কবে বিছনা চাদরগুলো চেঞ্জ করেছিলাম? অনেক দিন হয়ে গেছে কিন্তু। আবার যে চাদরটা পেতেছি সেই চাদরটা বোধহয় তোলার সময় হয়ে গেল, কিন্তু যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখনও কাচা হয়নি। এই যে কদিন ধরে টানা বৃষ্টি হলো, এর মধ্যে আমি বিছনা চাদর ধোয়ার একদমই সাহস পাইনি, জানো তো। রোদ তো ওঠেইনি, তারপরে আবার এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির মধ্যে আমি কি করে এগুলো কাচবো বলো তো। সেই জন্য এগুলো কাচাই হয়নি, পুরো রেখে দিয়েছিলাম দলা করে। তো আজকে তো একটু রোদ রোদ মনে হচ্ছে উঠবে, আর কালকেও একটু রোদ উঠেছিল দুপুরের পর থেকে। সেই ভরসাতেই কিন্তু আজকে আমি এই যে চাদরগুলো ভিজিয়ে দিলাম। ঠাকুরকে ডাকছি যেন দুপুরের দিকে একটু রোদটা উঠে যায়, তাহলে আমার বেড কাভারগুলো একটু শুকিয়ে যাবে আর কি। আর এই সাদা বেড কাভারটা কিন্তু অনেক দিনই পেতে রেখেছিলাম, ভীষণ নোংরা হয়ে গেছে জানো তো। আর এই মাসটায় এত বৃষ্টি হচ্ছে যে বেড কাভার তুলে কাচা বিশাল একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য অনেক দিন পাতা ছিল আর নোংরাও প্রচুর পরিমাণে হয়েছে। তাই না আমি সকাল সকালে যে গরম জল করে নিয়েছি আর চাদরগুলো কিন্তু গরম জলেই ভিজিয়েছি। আর এই সুতির চাদরগুলো গরম জলে না ভেজালে কিন্তু একটুও পরিষ্কার হয় না। আর বিশেষ করে এই সাদা চাদরগুলো এত নোংরা হয়, বোঝা যায় যে নোংরা হয়েছে। তো সেইগুলো একটু গরম জলে ভালো করে না ভিজিয়ে রাখলে কিন্তু সেই নোংরাটা উঠতে চায় না। তবে একবার যদি ভালো করে নোংরাটা উঠে যায় তবে বেড কভারটা কিন্তু একদম সুন্দর নতুনের মতন লাগে। তো সেই জন্যই আমার দেখো গরম জল করা, আর গরম জল করে কিন্তু দুটো বেড কভার ভালো করে যে ভিজিয়ে দিলাম। তবে এখনই কাচবো না, ভিজিয়ে কিন্তু অনেকটা টাইম রেখে দেবো, কেন কি এখন কিন্তু সকালের কাজকর্ম আমার হয়নি। ঘরটার উঠোনটায় সবে ঝাড় দিয়েছি, আর কিছু হয়নি। তো এখন আবার সেই সমস্ত কাজগুলো করব, তারপরে ব্রাশ করব, তারপরে স্নান করার সময় এগুলো কেচে দেব, তাহলে একটু ভিজতে পারবে আর কি। আর জামা কাপড় যত ভিজবে তত কিন্তু ভালো পরিষ্কার হবে। তো এই দেখো ভিজিয়ে রেখে দিলাম, আর এখন এই যে চলে এসেছি আমি কিন্তু ঘরটা মুছে নিতে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, আর কয়েকদিন হলো জানো তো ঘর মোছাই হয় না। এই বৃষ্টির মধ্যে ঘরও মুছতে ইচ্ছা করে না, কেন বলো তো? ওই যে ঘর শোকাতে চায় না, তবুও কিন্তু আমি ফ্যান চালিয়ে চালিয়ে ঘরটা শুকিয়ে ফেলি। তো আজকে বৃহস্পতিবার যেহেতু আমার কোনো বাধাই কিন্তু বাধা মানবে না, আজকে ঘরটা কিন্তু আমাকে মুছতেই হবে। তাই যে ঘরের সমস্ত জায়গা কোণা কোণা আজকে কিন্তু আমি মুছে ফেলছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো। কটায় উঠেছি? সেই 4টের সময় ঘুম থেকে উঠেছি। কি বলবো তোমাদেরকে, বিশাল একটা প্রবলেম আমাদের ক্রিয়েট হয়েছে আজকে 4টের সময়। তোমরা হয়তো অবাক হচ্ছ 4টের সময় আবার কি হলো। আমাদের সামনের বাড়িতে বালি ফেলবে, তো সেই জন্য ওরা সেই বড় একটা লরি ঢুকিয়েছে ওই রাত্রেবেলা। তাও তো ওই 2-2:30 নাগাদ হয়তো লরিটা এসেছে আমাদের বাড়ির সামনেই, আমরা বুঝতে পারিনি, আমরা তো ঘুমিয়েছিলাম। তো অনেকটা টাইম যখন হয়ে গেছে, ওই 4টে মতন বাজে, তখন আমরা বুঝতে পেরেছি। তখন হাজব্যান্ড উঠে যখন ও বাইরে গেছে, তখন দেখছে আমাদের দোকানের সামনে যে চালটা রয়েছে, দেখবে প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু একটা চাল থাকে, ওখানে এসে সবাই দাঁড়ায় বসে এরকম আর কি। তো চালটা কিন্তু আমরা নতুনই দিয়েছি, বেশি দিন হয়নি, আগে চালটা নষ্ট হয়ে গেছিলো, আর এটা কিন্তু আমরা নতুনই লাগিয়েছি। তো সেই বাড়ি নামাতে গিয়ে ওরা কি করেছে, আমাদের টিনের সামনেরটা থেকে না অনেকটা ভেঙে ফেলেছে সেই টিনটা। তোমাদের দেখাতে পারলে বুঝতে পারতে, পুরো টিনটা ভেঙে ফেলেছে। আর এতটা খারাপ লাগছিল যে আমি তোমাদের আর দেখাতে পারিনি, মাথায় আসেনি যে তোমাদের একটু দেখাবো। তো তারপর তারা বলল যে আমরা ঠিক করে দেব, তবে একবার ভেঙে ফেলেছে সেটা কি করে ঠিক করবে বলো তো। পুরো একদম সেই দুমড়ে গেছে আর কি আগার থেকে, অনেকটা অনেকটা টিন আর কি। তো সেটা কি করে কি ঠিক করবে জানি না, এই নিয়ে একটু টেনশন হচ্ছিল আমাদের, খারাপ লাগছিল যে আমরা নতুন টিনটা কেবল লাগালাম, এর মধ্যে এরকম ভেঙে গেল। যতই সেটাকে ঠিক করুক, তবু সে আগের মতন কি হবে বলো তো। তো এই সব নিয়ে চলছিল, আর আমরা ঘুমাইনি। আর আজকে তার মধ্যে আবার কি হয়েছে দেখো, আমাদের মেন রাস্তাটা কি কারণে হয়তো বন্ধ ছিল, আর আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে এই যে এরকম বাস। আর এই যে তোমরা দেখো, এই যে টিনটা দেওয়া আছে, এই যে এই টিনটা দেখো এইখান দিয়ে পুরো ওই যে ওইখান দিয়ে ভেঙে ফেলেছিল। তো সেই জন্য এই যে হাজব্যান্ড এখন দাঁড়িয়ে রয়েছে এখানে, যাতে করে আমাদের দোকানে না আসে। আর বাড়ির সামনেটা এই যে এরকম লরি গিয়ে না এরকম দেখো মাটিটা কি বিচ্ছিরি হয়ে গেছে, কেন কি বৃষ্টি হতে হতে এখান দিয়ে পুরো নরম হয়ে গেছে। আর যখনই ওই লরিটা এখান দিয়ে গেছে, তখন ওই লরিটা না এখানে বসে গেছিলো, আর একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। দোকানের সামনেটা এত বাজে অবস্থা হয়ে গেছে তোমাদের কি বলবো।
এমনিতেই ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, তারপরে আবার এরকম একটা মন খারাপ হয়ে গেল। তো এই নিয়ে কিন্তু মনটা সত্যি কথা ভীষণই খারাপ, ভালো লাগছে না কোনো কিছু করতে। তো যাই হোক, তারপরেও কাজবাজ সমস্ত কিছু শুরু করেছি, সমস্ত কিছুই করলাম, করতে তোই হবে বলো, সংসারে কাজ নিয়ে বসে থাকলে তো হবে না। মনটা এমনিতেই খারাপ লাগছে যে এরকম একটা কাজ করলো, ওরা একটু সাবধানে করতে পারতো, বা অত বড় গাড়ি তো গ্রামের রাস্তায় ঢোকানোটা ঠিক হয়নি বলো। কেন কি অত বড় গাড়ি এই বৃষ্টি বর্ষার মধ্যে গ্রামের রাস্তায় ঢোকালে এমনিতেও রাস্তাটা খারাপ হয়ে যাবে, তারপরে দেখো আমাদের কত বড় একটা অসুবিধা করে দিল। তো কেউ কার কষ্ট বোঝে না জানো তো, কেউ কারো মানে অসুবিধাও বোঝে না, যার যারটুকু করে শেষে পালাতে পারলেই বাঁচে আর কি। তো আমরা যদি না দেখতাম তখন কিন্তু ওরা বলতো না জানো তো, কেন কি আমার হাজব্যান্ড উঠে গিয়ে দেখেছিল তাই, না হলে ওদের কাজ মতন ওরা করে কিন্তু যার যার মতন বাড়ি চলে যেত। তো দেখা হয়েছিল বলে তাই বলা হলো, না হলে পরে সেটা কিন্তু অন্যরকম হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার, ওরা ঘর করবে, ওরা বাড়ি করবে, আর আমাদের ঘুম কামাই, এই হচ্ছে ব্যাপার। এটাই আমি তখন বরকে বলছিলাম। আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এসে যে সমস্ত জামাকাপড়গুলো কেচে দিলাম, সরি আজকে তো আর জামাকাপড় নেই, আজকে সমস্ত বেডশিটগুলো কেচে দিলাম। মনটা এতটাই খারাপ লাগছে জানো তো, আজকে পুজোটাও মন দিয়ে করতে পারিনি। আমি কত সুন্দর করে আসন সাজিয়ে কি সুন্দর করে বৃহস্পতিবারে পুজো দিই, তোমরাই তো দেখো। তবে আজকে একটু মন বসছে না কোনো কিছুতে জানো তো, মনটা এতটাই খারাপ হয়ে গেছে সকালবেলায়, আর সারাটা দিনই আমাদের ভালো যায়নি। তো এই তো আমার পুজোটা হয়ে গেছে। আর আজকে তোমাদের তো বলাই হয়নি, সকালবেলা কিন্তু আমি আজকে রান্না করিনি জানো তো। সকালবেলা আজকে ওই যে মুড়ি আর কালকে সিমই রান্না করেছিলাম না, সেটাই খেয়েছি। সেজন্য আজকে তাড়াহুড়া করে আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে সবার খিদে পেয়ে যাবে, বিশেষ করে মাম্মামের খিদে পেয়ে যাবে। ও তো অল্প স্বল্পই খেয়েছে, তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে কিন্তু আমাকে রান্নাটাও করতে হবে। আর রিনাদি ভাই বলেছো যে তুমি আমার উপরে রাগ করোনি, আমি জানতাম তুমি আমার উপরে রাগ করতে পারো, আর রাগ করলেও রাগ করে তুমি কিন্তু আমার উপরে থাকতে পারবে না। আর এটাও বলেছিল তোমার মেয়ের বয়স 14 বছর। ওহো, অনেক বড় হয়ে গেছে তো মেয়েদি ভাই। তো তোমার কি একটি মেয়ে নাকি আরও কেউ আছে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই যে এখন কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি, আর আজকে না লাউ শাক রান্না করব। আমি বোধহয় বিয়ের পরে লাউ শাক রান্না করেছি কিনা আমার মনে নেই গো, কিন্তু কুমড়ো শাকটা কিন্তু আমি অনেকবার রান্না করেছি। লাউ শাক করেছি কিনা আমার একদমই মনে নেই। তবে এই লাউ শাকটা কিন্তু কেনাও নয় আর আমার বাড়িরও নয়, এটা কিন্তু দাদা দিয়ে গেছে। এর আগের দিন দাদা এসেছিল, সেদিন কিন্তু আমাকে লাউ শাক দিয়ে গেছে। ওর বাড়িতে কিন্তু অনেক লাউ শাক হয়েছে, দাদা কিন্তু অনেক কিছু লাগিয়েছে, লাউ শাক, কুমড়ো শাক, ভেন্ডি, তারপরে পুঁই শাক, এগুলো কিন্তু সমস্ত আমাকে দিয়ে যায় জানো তো। যেদিনে আসে সেদিন কিছু না কিছু নিয়েই আসে। তো সেই দিন লাউ শাকটা নিয়ে এসেছিল, তবে আজ রান্না করব কাল রান্না করব করে আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকেই করে ফেলা যাক। তো এই দেখো লাউ শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এখন এই যে রান্না করব। তবে লাউ শাকটাও কিন্তু কুমড়ো শাকের মতনই রান্না করব। আর আমি জানিও না যে কী করে রান্না করতে হয় লাউ শাক, সেই জন্য আমি কুমড়ো শাকের মতনই কিন্তু রান্না করছি। তো তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই জানাবে যে আমি যেভাবে রান্না করলাম এটা কি ঠিক হয়েছে, নাকি লাউ শাক অন্যভাবে রান্না করা যায়। তো আমি একটু পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে এই যে লাউ শাকটা দিয়ে দিয়েছি। তবে যখন রান্না করছিলাম, যখন কাটছিলাম শাকগুলো, তখন ভেবেছিলাম যে একটু আদা দেবো, তবে আমি একদমই ভুলে গেছি জানো তো। পরে যখন আধা আধি হয়ে গেছে আমার লাউ শাকটা, তখন মনে পড়েছে মা আমি তো আদাই দিলাম না। আদা দিলে কিন্তু এই শাক সবজিগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমি একদমই ভুলে গেছি। তো কী আর করা যাবে, এখন আর কিছু করার নেই। তো এই দেখো এভাবেই কিন্তু আমি লাউ শাকটা রান্না করছি। তারপরে যে লাউ শাকটা রেখে দিয়েছি, তবে ডাটা আর এই যে আলু দিয়েছি, কলা দিয়েছি, পটল দিয়েছি, সেই সব দিয়ে ভালো করে এই যে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে ওদিকে ঢেকে দিয়েছি। আর এইখানে এই যে পেঁয়াজ আর এই যে ঝিঙে ভাজা করে নিচ্ছি। তবে এটা কিন্তু হাজব্যান্ড কেটে দিয়েছে জানো তো, কেন কি আমি দেখলাম যে এটা কেটে তারপর রান্না করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, তাই হাজব্যান্ডকে বললাম তুমি এটা একটু আমাকে কেটে দাও। তো ও কেটে দিয়েছে, ওকে বললে এমন কোনো কাজ নিয়ে আমাকে করে দেয় না। তবে আমিও ওকে বলতে চাই না, কেন কি আমার কাজ না, নিচের কাজ আমি যতক্ষণ নিজে করতে পারি আমি ততক্ষণ নিজেই করি, আমার কাউকে দিয়ে করাতে ভালো লাগে না। তো যখন পেরে উঠি না তখনই একমাত্র হাজব্যান্ডকে বলি। তো যাই হোক ও করেও দিয়েছে, আর এই দেখো দুদিকে বসিয়েও দিয়েছি। আর এখন শাকগুলো দিয়ে দিলাম, তবে জলটা একটু জাল উঠলো ঝোলটা, তারপরেই কিন্তু আমি শাকগুলো দিয়েছি। তো এখন এই যে আবার এটা নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো। আর সকালে যেহেতু মুড়ি আর সিমই খেয়েছি, সেহেতু না ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো, সবারই খিদে পেয়ে গেছে, মাম্মামেরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে। তাই এই যে ঘরে একটু বাদাম ছিল, আগের দিন দাদাই নিয়ে এসেছিলো এই বাদামটা, তাই যে এখন আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি, ওদেরও দিয়েছি, আর এখন আমি রান্না করতে করতে আমিও খেয়ে নিচ্ছি।
আর এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখনই বন্ধ করে দেব। কেমন হলো না হলো কে জানে, যাই হোক দেখা যাক, কেমন খেয়ে তো বুঝতে পারবো কেমন হয়েছে, তাই না বলো? তো দেখো তো তোমাদের কেমন লাগছে। আর এই যে এদিকে ভাজাটাও হয়ে গেছে, দুটোই কিন্তু আমার একসঙ্গে হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে। আর এখন তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে গো, মানে আমি মনে হচ্ছে নড়তেই পারছি না, আর খিদে মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে এরকম লাগছে। তো যাই হোক, এরকম আর করবো না। তবে আগে না মাঝে মাঝে আমরা এরকম খেতাম, তবে অসুবিধা হতো না, তবে এখন এই যে অভ্যাস নেই, সেই জন্য এখন এরকম হচ্ছে। তো মামামের খিদে পেয়েছে আগে, তো সেই জন্য মামামকে আগে খাইয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড না এখনও স্নান করেনি, সেই জন্য আমি আবার বসে রইলাম। বললাম যে তুমি খেয়ে স্নান করে আসো, একসঙ্গেই খাবো। আর এই যে মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, আজকে না অনেকটা হিসাব করে চলি বলেই না এই যে অল্প ইনকামে কিন্তু আমি সব দিকটা সামলাতে পারছি। আর যদি আমি একটা বেহিসাবি হতাম না, তাহলে কিন্তু একদমই সামলানো যেত না আমাদের সবটা। সত্যি কথা গো, আমি সত্যি অনেক হিসাব করে সংসারটা চালাই, সেই জন্যই না আমরা এত আনন্দে এই সংসারটা করি। না হলে কিন্তু মানে যদি হিসাব করে না চলতাম না, তাহলে হয়তো মাসের সাথে শেষে দেখা যেত যে আমাদের সবজি কেনার বা খাবার কেনার কিছুই পয়সা নেই, এরকম হতো। তো সত্যি কথা বলতে আমি প্রচণ্ড হিসাব করে সমস্ত পয়সা করি, খরচা করি, সেজন্য কিন্তু সমস্ত দিকটা কিন্তু একা হাতেই সামলাতে পারি। তবে সংসারে যদি বউ যদি বেহাসিয়াবে হয় না, তাহলে স্বামীর যতই ইনকাম থাকুক না কেন, সে না ভিখারি হয়ে যাবে। আর এই যে বউ যদি হিসাব করে সমস্তটা চালায়, তাহলে অল্প ইনকামেও কিন্তু অনেকটা সচ্ছল মানে ভাবে থাকা যায় আর কি। তো এখন কিন্তু সন্ধ্যা হয়নি, বিকাল হয়ে গেছে। মাম্মাম আর আমি একটু শুয়েছিলাম, মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি। উঠে কিন্তু এখন বিকালের কাজকর্ম আমাকে করতে হবে। তাই দেখো বাসনগুলো কিন্তু মেজে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে, তো সেগুলোকেই এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো। কালকে যে কোয়া ছাড়া কাঁঠালটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাতে করে তোমরা দেখে কিন্তু অনেকেই হেসেছো আর বলেছো এরকম কাঁঠাল তোমরা কখনোই দেখোনি। সত্যি কথা বলতে আমিও দেখিনি এরকম কাঁঠাল। তবে আমি যাকে যাকে ফোনে জানিয়েছি তারাও বলেছে তারাও কখনো দেখেনি। যত ছোটো কাঁঠালই হোক না কেন, যত খারাপ কাঁঠালই হোক না কেন, একটা দুটো অন্তত কোয়া তো থাকবেই। তবে এর মধ্যে তো একটাও কিছু নেই, মানে কিচ্ছু নেই আর কি। তো জানি না সত্যি কথা যে কাঁঠালটা কী ছিল। আর এখন যে আমার সোনা মামামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে আমি কিন্তু বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেন কি দুপুরের ঘুমের পরে তো জানোই বিছনাটা একদমই অগোছালো হয়ে থাকে। আর মামাম তো যখনই বিছনায় ওঠে তখনই অগোছালো করে ফেলে। কি করব, ও একদিক দিয়ে অগোছালো করে আর একদিক দিয়ে কিন্তু আমি গোছাতে থাকি। সেই জন্য যাই হোক একটু ঘরটা গোছানো থাকে, না হলে তো একদমই এলোমেলো থাকতো। আর এই যে মাম্মামকে জল খাওয়ানোর নতুন একটা পদ্ধতি বের করেছি, ও না একটু জল খেতে চায় না, ওকে কিন্তু খুব জোর করে আমাকে জল খাওয়াতে হয়। সেই জন্য এই যে একটা পদ্ধতি বের করেছি, যখনই মাম্মামকে জল খাওয়াতে যাই আমিও এক গ্লাস জল খাই, ওকে বলি যে কে আগে খেয়ে ফেলবে, তো আমি আগে খেয়ে ফেলবো তোমার আগে। তো তখন কিন্তু ও টকটক করে কিন্তু জলটা খেয়ে নেয়, আর আমাকে বলে তুমি থামো তুমি থামো, তুমি আগে খাবে না, আমি আগে খাবো। তো এরকম করেই কিন্তু মাম্মামকে আমি জলটা খাওয়াই। তো দেখো এক গ্লাস জল কিন্তু মাম্মাম খেয়ে নিল, আর আমারও কিন্তু এক গ্লাস জল খাওয়া হয়ে গেল। সত্যি কথা বলতে জলের উপরে কোনো কিছু নেই গো, জল খাওয়াটা কিন্তু অনেক ভালো, বেশি বেশি করে যত বেশি জল খাবে তত ভালো। তো আমিও চেষ্টা করি জল খাওয়ার, তবে ওই যে কখনো কখনো হয়ে ওঠে না, ভুলেই যাই জানো তো, কাজের চাপে এমন এমন হয় যে জল খেতে ভুলেই যাই। আর তখন মাম্মামকেও মানে খাওয়ানো হয় না। তো সবসময় চেষ্টা করি আমিও জল খাওয়ার আর মাম্মামকেও জল খাওয়ার। আজকে যেহেতু সকাল সকালে দুপুরের খাবারটা খেয়েছি, সেহেতু সন্ধ্যার দিকেও কিন্তু আজকে খিদে পেয়ে গেছে। মাম্মামি বলছিল মা আমার না খিদে পেয়ে গেছে। তো সেই জন্য কি করব দেখো, আমি এখন বানিয়ে নিচ্ছি একটু পরোটা। তো অনেক দিন হলো আমাদের পরোটা খাওয়া হয় না, আগে তো মাঝে মধ্যেই সকালবেলা খাওয়া হতো। তবে যেহেতু মা থাকে আমাদের বাড়িতে, সেহেতু সকালে আর পরোটা খাওয়া হয় না। কেন কি মাকে পরোটা না দেওয়াটাই ভালো, সেই জন্য আমরাও করি না। কেন কি আমরা খেলে মারও যদি খেতে ইচ্ছা করে, তাই আমাদেরও খাওয়া হয় না। তাই এই যে আজকে তো মা বাড়িতে নেই, সেই জন্য আমি আজকে পরোটাটা বানিয়ে নিলাম সন্ধ্যার টিফিনে। আর দেখো মাম্মাম কিন্তু আমার পেছনে ঘুরুঘুরু করছে আর শুধু বলছে মাম্মাম কখন হবে, আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক আগে বানিয়েই মাম্মামকে যে দিয়ে দিয়েছি, দেখো ওকে এরকম ছোটো ছোটো করে সুন্দর করে পিস পিস করে দিয়ে তারপর একটু সস দিয়ে দিয়েছি। তবে রুটি পরোটা লুচি যাই হোক না কেন, মাম্মাম কিন্তু সস দিয়ে ছাড়া খাবেই না। সেই জন্য এই যে সস দিয়ে দিয়েছি, আর পুরোটা কিন্তু মাম্মাম এখন খেয়ে নেবে। তো ও কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আর ওই যে খুব ভালো হয়েছে সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছিল। ও কিন্তু ভীষণ পাকা হয়ে গেছে, কিন্তু একটুও পড়াশোনা করতে চায় না। আমি যে কী করব সেটাই বুঝতে পারছি না, কী করে যে ওকে শেখাবো সেটা আমার বড় চিন্তা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।